হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আমি মোহাম্মদ মশিউর রহমান সাইমন, অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর, অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট। আজ আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখি যে প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ চ্যাপ্টারের মধ্যে যে প্রাপ্য হিসাব কথাটি রয়েছে, এই প্রাপ্য হিসাবের মিনিংটা কি বা প্রাপ্য হিসাব অর্থটা কি। তো প্রাপ্য হিসাব হচ্ছে, এখানে লেখা আছে যে কুরিন বা অনাদায়ী পাওনা। আচ্ছা, তো প্রাপ্য হিসাবটা কি? তো প্রাপ্য হিসাব হচ্ছে আমরা যখন কোনো পণ্য বিক্রয় করি বাকিতে, তখন আমাদের একজন দেনাদার থাকে। তো এই দেনাদারকে আমরা বলছি প্রাপ্য হিসাব, অর্থাৎ যার থেকে আমরা টাকাটা পাবো তাকে বলা হচ্ছে প্রাপ্য হিসাব। এখন প্রাপ্য হিসাবের সাথে দুটি পক্ষ জড়িত। একটা হচ্ছে কুরিন অথবা অনাদায়ী পাওনা, একটা হচ্ছে কুরিন সঞ্চিতি অথবা অনাদায়ী পাওনার সঞ্চিতি। এখন কুরিনের অপোজিট মানে কুরিনের একটা সমার্থক শব্দ হচ্ছে অনাদায়ী পাওনা। এজন্য আমরা কুরিনকে বলতে পারি অনাদায়ী পাওনা কিংবা অনাদায়ী দেনা। এই তিনটা নাম রয়েছে কুরিনের, মানে তিনটাই সেম মিনিং প্রকাশ করে বা অর্থ প্রকাশ করে। এখন আমরা দেখি যে কুরিনটা কি। তো প্রাপ্য হিসেবের কোনো অংশ অনাদায়যোগ্য হয়ে পড়লে, অর্থাৎ যখন প্রাপ্য হিসেবের কোনো অংশের টাকাটা আমরা যখন পাবো না, তখন সেটাকে বলা হচ্ছে কুরিন কিংবা অনাদায়ী পাওনা। আর অনাদায়ী পাওনার সঞ্চিতিটা কি? আচ্ছা, অনাদায়ী পাওনার সঞ্চিতি হচ্ছে আমরা যখন ফিউচারের জন্য বা ভবিষ্যতের জন্য আমরা যখন এই অনাদায়ী পাওনার জন্য টাকাটা জমায়ে রাখবো, অর্থাৎ আমরা টাকা জমায়ে রাখবো যেন আমরা ফিউচারে আমাদের ক্ষতিটা কম হয়। তো যেটাকে আমরা জমায়ে রাখি সেটাকে বলা হচ্ছে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি অথবা অনাদায়ী দেনা সঞ্চিতি। এখন আমরা দেখি যে কুরিন খরচ কোন নীতি অনুযায়ী প্রস্তুত করা হয়। দেখেন, কুরিন খরচ অবলোপন ক্রয় হয়। আচ্ছা, কুরিন খরচ অবলম্বনটা লেখা হচ্ছে বস্তু নিষ্ঠতার সীমাবদ্ধতা নীতি অনুযায়ী অবলম্বন করা হয়। এখানে ক্রয় জায়গায় করা হবে। তো বস্তু নিষ্ঠতার সীমাবদ্ধতার নীতি অনুযায়ী কুরিন খরচ অবলম্বন করা হয়। যেটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, এটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমাদের কি পদ্ধতি। তো কুরিন অবলম্বন করার জন্য মানে কুরিন লিপিবদ্ধ করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে আমাদের সরাসরি পদ্ধতি, একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। তো আমরা সচরাচর সঞ্চিতি পদ্ধতিতে অবশ্যই কুরিন ধার্য করি। এখন আমরা দেখি প্রথমে সরাসরি পদ্ধতিটা কি। সরাসরি পদ্ধতিতে কুরিন অবলম্বন করা হলে কোনো ধরনের কুরিন সঞ্চিতি সৃষ্টি করা হয় না। তো আমরা কুরিন কেন করি? আমরা অবশ্যই কুরিনটা করি একটা সঞ্চিতি সৃষ্টি করার জন্য। এখন যেহেতু সরাসরি পদ্ধতিতে কোনো প্রকারের কুরিন সঞ্চিতি সৃষ্টি করা হয় না, এজন্য এই সরাসরি পদ্ধতি থেকে ফলো করা হয় না। আর তো সরাসরি পদ্ধতিতে কুরিন অবলম্বনের জন্য যাবে হচ্ছে কুরিন খরচ ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। এখন আসি সঞ্চিতি পদ্ধতিতে আমাদের যেই জাবেদা। তো নতুন কুরিন সঞ্চিতি জাবেদা হচ্ছে কুরিন খরচ ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। কুরিন অবলম্বনের জন্য হচ্ছে কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ওকে, এখন আসি সঞ্চিতি পদ্ধতি। তো কুরিন সঞ্চিতি পদ্ধতিতে কুরিন অবলম্বনের দুটা ভিত্তি রয়েছে। কয়টি ভিত্তি? দুটি ভিত্তি রয়েছে। একটা হচ্ছে যে সমাপনী দেনাদারের উপর শতকরা হারে কুরিন সঞ্চিতি ধার্য করলে, সমাপনী দেনাদারের উপর আমরা যখন শতকরা হারে কুরিন সঞ্চিতি ধার্য করব। আর হচ্ছে নির্ধার বিক্রয়ের উপর শতকরা হারে কুরিন সঞ্চিতি ধার্য করা হলে। আর এই দুটা ভিত্তি গ্যাপ দ্বারা সমর্থিত হয়। এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে গ্যাপ দ্বারা এটা সমর্থিত হয়েছে। এরপর আমরা দেখি কিছু তথ্য দেখি আগে। তো ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য করা হয় মিলকরণ ধারণা নীতি অনুযায়ী। এই নীতিগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে ধারে বিক্রয়ের উপর কুরিন সঞ্চিতি ধার্য করা হয় মিলকরণ ধারণা নীতি অনুযায়ী। আর এটা প্রভাবিত করে কাকে? আয় বিবরণীকে। এরপর দেখি আমি দেনাদারের উপর কুরিন সঞ্চিতি ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী। আর এটা প্রভাবিত করে আর্থিক বিবরণীকে। এরপর আমরা দেখি সঞ্চিতি বা ভাতা পদ্ধতিতে কুরিন ধার্য করা। এখন সঞ্চিতি বা ভাতা পদ্ধতিতে কুরিন ধার্য করা হয় চলমান প্রতিষ্ঠান ধারণা নীতি অনুযায়ী। এরপর হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতিতে কুরিন ধার্য, এটা হচ্ছে বস্তু নিষ্ঠতার নীতি অনুযায়ী। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই ইয়ার, যে পূর্বে আদায়কৃত কুরিন আদায় হলে দেনাদারের কোনো পরিবর্তন হয় না। দেনাদারের কোনো পরিবর্তন হয় না, এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এরপর আমরা দেখি জাবেদা। তো কুরিন ধার্যকরণ,
কুরিন ধার্য করার জন্য যাবে হচ্ছে আমাদের কুরিন খরচ ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। কুরিন অবলোপনের জন্য যাবে কি কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। পূর্বে অবলোপনকৃত কুরিন যদি আদায় করা হয় তখন যাবে কি হবে দেনাদার হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট এবং নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এখন দেখি এখানে এই যাবতীয় আমরা একটু বুঝে নিই, বুঝলে এটা আমাদেরকে মনে রাখতে হবে না। দেখেন আমরা যখন কুরিন অবলোপন করেছিলাম তখন আমরা আমাদের জাবেদা কি দিয়েছিলাম যে কুরিন সঞ্চিতি ডেবিট এবং দেনাদার ক্রেডিট। এখন কিন্তু আমরা ওই অবলোপন করার টাকাটা আমরা পেয়ে গেছি। যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে তো আমরা যে আমরা যে একটা জাবেদা দিলাম, মানে এই যে এখানে যে একটা জাবেদা আমরা দিলাম কুরিন অবলোপনের জন্য, তো এই জাবেদাটা তো আমাদের এখন কোনো কাজে লাগতেছে না। তো এখন আমাদেরকে এই জাবেদাটা উল্টা দেওয়া লাগবে, অর্থাৎ বিপরীত দাখিলা দিতে হবে। বিপরীত দাখিলা দিলে আমাদের এটা সমান হয়ে যাবে বা মিলে যাবে, মানে ভুলটা সংশোধিত হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে ভুল সংশোধনী দাখিলা দিব। তাহলে যেহেতু আমাদের এখানে দেনাদারটা ক্রেডিট আছে, তো আমাদের এখানে দেনাদার করতে হবে ডেবিট, আর কুরিন সঞ্চিতি দেওয়া আছে ডেবিট, কুরিন সঞ্চিতি করতে হবে ক্রেডিট। তাহলে এটা করলে আমাদের একটা স্টেপ গেল। এখন সেকেন্ড স্টেপে যেহেতু আমি কুরিনটা আমি আদায় করে ফেলছি, তাহলে আমার নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট, আর দেনাদার হ্রাস পেয়েছে, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট। এখন একটু আগে যে আমরা পড়লাম যে কোথায় এই যে পূর্বে আদায়কৃত কুরিন আদায় হলে দেনাদারের কোনো পরিবর্তন হয় না। এই যে দেখেন এটা ভালো করে, এখানে দেনাদারের বৃদ্ধি, এখানে দেনাদারের হ্রাস, তার মানে কি এখানে দেনাদারের কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা এই জাবেদাটার মাধ্যমে ওই লাইনটা আমরা ভালো করে বুঝতে পারছি। ওকে, এরপর আমরা দেখি যে কুরিন সঞ্চিতি হিসাব। তো আমাদের পরীক্ষায় এই টাইপ মানে এখান থেকে প্রশ্ন আসে এমসিকিউ আকারে বা এবং রিটার্ন আকারে। তো আমরা দেখি, প্রথমে জাস্ট আমরা দেখব মানে একটা দাগ দিব, যদি এই টাইপের কোশ্চেন আসলে একটা আমরা খাতার মাঝখানে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে আমরা এই পাশে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, এটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এই সাইডটা, আর এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এখন বাম পক্ষের আমাদের প্রথম এন্ট্রি হবে কুরিন অবলোপন, হচ্ছে আমাদের 1 নাম্বার এন্ট্রি। এরপরে 2 নাম্বার এন্ট্রি হবে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। 3 নাম্বার হচ্ছে পূর্বে অবলোপনকৃত কুরিন আদায়। এই 3টা আমরা আগে লিখে ফেলবো। লিখে ফেলার পরে যদি আমাদেরকে বলে যে সমাপনী কুরিন সঞ্চিতি বের করো, তাহলে আমরা সমাপনী দেনাদার ইন্টু হারটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। আর যদি বলে যে কুরিন সঞ্চিতির অতিরিক্ত জের কিংবা নতুন কুরিন সঞ্চিতি কিংবা আয় বিবরণীর চার্জ কিংবা লাভ ক্ষতি বিবরণীর চার্জ কিংবা কুরিন সঞ্চিতির অতিরিক্ত জের কিংবা কুরিন সঞ্চিতির বৃদ্ধি, যদি এগুলো আমাদের কাছে জানতে চায় তখন আমরা জাস্ট এই পাশে দুইটা এই পাশে দুইটা লেখার পরে আমরা জাস্ট জের বের করে ফেলবো বা যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে আমরা এই একটা ছকের মাধ্যমে সম্পূর্ণ একটি কুরিন সঞ্চিতি হিসাব করে ফেলতে পারছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের একটা শর্টকাট হচ্ছে এই যে জায়গাটা, মানে এখানে যে জিনিসপত্রগুলো জানতে চাইছে এগুলো আমরা খুব ইজিলি বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। ধারে বিক্রয় ইন্টু হার, অর্থাৎ একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটার সাথে আমরা যদি ধারে বিক্রয়টাকে গুণ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এভাবে আমরা কুরিন সঞ্চিতি হিসাব সহজেই করতে পারি। তো আশা করি সবাই বুঝেছেন, যদি না বুঝেন আমাদেরকে জানাবেন কমেন্ট করে। অবশ্যই আমাদের অ্যাপটিকে ইনস্টল করে রাখবেন, প্লে স্টোরে যদি সার্চ দেন অ্যাডমিশন ইনস্ট্যান্ট, তাহলে আপনারা আমাদের অ্যাপটি পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।